আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি সফর আলী কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের আগে ক্লাস শুরু হয়েছে। আমি শারমিন নাহার, প্রভাষক, বাংলা। বাংলা বিষয়ের যে সমস্ত সিলেবাসগুলো তোমাদের অন্তর্ভুক্ত হয়েছে নতুন করে, ইতোমধ্যে তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো। আর তোমাদের সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষা হয়, পরীক্ষায় যে সুনির্দিষ্ট সিলেবাসগুলো আছে, সেই সিলেবাসগুলোর মধ্য থেকে আমি তোমাদের আজকে একটি কবিতা পড়াতে চাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সবাই সামনে বই নিয়ে বসবে। যাদের বই আছে তারা কবিতার লাইন ধরে ধরে দেখবে স্পষ্ট করে, প্রতিটি শব্দ, প্রতিটি বিরাম চিহ্ন, প্রতিটি বাক্য। যাদের বই নেই তারা সুনির্দিষ্টভাবে আমার কথাগুলো সুন্দর করে শুনবে। আর ক্লাস যখন শেষ হবে তার পরবর্তীতে বইটা নিয়ে একটু নিজের মতো করে চিন্তা করে কবিতাটি পড়ার চেষ্টা করবে, নিশ্চয়ই ভালো লাগবে কবিতাটি। আমাদের যে পাঠ্য বই 6টি কবিতা তোমাদের আছে, তার মধ্যে আমি একটি কবিতা আজকে পড়ানোর জন্য সিলেক্ট করেছি। কবিতাটির নাম হচ্ছে তাহারই পড়ে মনে। কবিতাটি নির্ধারণ করার অন্যতম একটা কারণ হচ্ছে, আমরা যে কবিতাগুলো পড়বো তার মধ্যে এই কবিতাটি একজন লেখিকার রচয়িত এবং তিনি যে সম্মানে ভূষিত হয়েছিলেন, জননী সম্ভাষণে তাকে ভূষিত করা হয়েছিল। কবিতাটির অন্যান্য কবিতা থেকে একটু আলাদা। তোমরা জানো যে সাহিত্য তত্ত্বকে আমরা 4টি দিক থেকে বিশ্লেষণ করতে পারি। সেই 4টি দিক হচ্ছে, একটা রূপতত্ত্ব, একটা হচ্ছে রসতত্ত্ব, একটা হচ্ছে অলংকার এবং আরেকটা হচ্ছে ছন্দ। রূপতত্ত্বের দিক থেকে সাহিত্যের বিভিন্ন কাঠামো আছে। কাঠামোগুলোর মধ্যে তোমরা জানো এক একটা হয়তো কবিতা আছে, নাটক আছে, উপন্যাস আছে, ছোট গল্প আছে, প্রবন্ধ আছে। এই যে যে কতগুলো বিষয়, প্রত্যেকটা কিন্তু আলাদা। তোমাদেরকে যদি আমি বলি যে এটা কি, তোমরা কিন্তু বলতে পারবে যে এটা কবিতা, বা এটা ছোট গল্প, এটা প্রবন্ধ, এটা নাটক। অর্থাৎ প্রত্যেকটা এক এক রূপের এক একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। কবিতারও নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, বা কবিতা কাকে বলে, এই ধরনের অনেক প্রশ্ন আছে। এর আগেও তোমরা 10ম শ্রেণী পর্যন্ত বিভিন্ন কবিতা পড়ে এসেছো। কবিতাকে সাধারণত আমরা বলে থাকি যে সুনির্দিষ্ট একটা আবেগ যখন লেখকের মন থেকে স্বতঃস্ফূর্তভাবে বের হয়, বা কোনো একটা বিষয় নিয়ে লেখকের সুচিন্তিত মতামত যখন ছন্দের আকারে বের হয়ে আসে, তখন তাকে কবিতা বলা হয়। অনেকে বলে থাকে যে ছন্দের মিল থাকলে আসলে কবিতা হয়। আসলে এটা ঠিক না। যেমন ঈশ্বরচন্দ্র গুপ্ত বলেছিলেন যে রসভরা রসময় রসের ছাগল, তোমারই কারণে আমি হয়েছি পাগল। এই যে এই ধরনের দেখো লাস্টের দিকে মিল আছে ছন্দের, এটাকে বলা হয়, হয়তো কবিতা বলা হতে পারে। কিন্তু আধুনিক যুগে কবিতার বৈশিষ্ট্য অনেকটাই পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তনের যে বিভিন্ন ধরন হতে পারে কবিতা, তার একটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের এই তাহারই পড়ে মনে কবিতার ভিতরে আছে। আমরা প্রথম দিকে দেখতে চাই যে কবিতাটির নাম। সাহিত্যের নামকরণ অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে, নামের মধ্য দিয়েই ওই কবিতাটি, বা নামের মধ্য দিয়ে উপন্যাস, নামের মধ্য দিয়ে ওই ছোট গল্প কতটা গুরুত্বপূর্ণ সেটা চলে আসে। কবিতার ক্ষেত্রে সাধারণত আমরা যখন পড়ি তখন প্রতিটি শব্দের আমরা দুটি করে অর্থ খুঁজবো। অর্থাৎ কবি যে অর্থটি বলতে চেয়েছেন স্বাভাবিকভাবে, আর তার ভিতরের বা আরেকটি অর্থ থাকে, অন্তর্নিহিত অর্থ বা তাৎপর্য। এই যে তাহারই পড়ে মনে, সাধারণত আমরা বলে থাকি যে মনে পড়ে, যে ওকে মনে পড়ছে বা অমুক ঘটনা মনে পড়ছে। কিন্তু কবি কি বলছেন, যে পড়ে মনে। আর শব্দটি প্রথমেই আছে তাহারেই। এই যে যে তাহারেই, আমি একটু আগেই বলে নিচ্ছি, কবিতার ক্ষেত্রে কবি যে শব্দগুলো রচনা করেছেন তার মধ্যে তিনি বলতে চাইবেন যে এটা হচ্ছে শীত, শীত ঋতুকে তার মনে পড়ছে। কিন্তু অন্তর্নিহিত যে তাৎপর্য, তার ভিতর দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে তিনি তার ব্যক্তিগত জীবনের যে বেদনা বিধুর স্মৃতি আছে, সেই স্মৃতিটাকে তিনি মনে করানোর চেষ্টা করছেন। কবিতাটি যখন আমরা আলোচনা করব তখন কয়েকটি দিক থেকে আলোচনা করব। এই কয়েকটি দিকের মধ্যে আমরা প্রথমত দেখার চেষ্টা করব যে কবিতাটির মধ্যে কি আছে, বা কবিতাটির মধ্যে আমরা কি খোঁজার চেষ্টা করব। প্রথমত আমরা দেখব যে কবিতাটির মধ্যে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক দেখানোর চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করব, কবিতাটি যখন পড়ব তখন এর মধ্যে আমরা লক্ষ্য করব নাটকীয়তা। তৃতীয়ত যখন আমরা দেখব তখন আমরা এটা দেখব এটা আসলে একটা সংলাপধর্মী রচনা। এই নাটকীয়তা এবং সংলাপ এর ভিতরে কিন্তু অনেকটা মিল আছে। দেখো,
10 বা 9-এ তোমরা নাটক পড়েছো, ওই নাটকের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই নাটকের অন্যতম একটা বৈশিষ্ট্য থাকে যে এটার মধ্যে সংলাপ থাকতে হবে এবং নাটকের ভিতরে অনেকটা নাটকীয় কৌশল এটাও থাকা উচিত। প্রথমত এই কবিতাটির মধ্যে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক কোথায় এটা আসলে আমরা বোঝার চেষ্টা করব। কবিতাটিতে কবি কি বোঝাতে চেয়েছেন আর কবি কি লিখেছেন এটার ভিতর দিয়ে। যেমন প্রথমত একটু উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। ধরো আমাদের ব্যক্তিগত জীবনের অনেক স্মৃতি থাকে, কখনো মধুর স্মৃতি থাকে, কখনো বেদনা বেধুর স্মৃতি থাকে। তো ধরো বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমার কোনো একজন প্রিয়জন মারা গিয়েছে ওই মুহূর্তে, তখন আমার কি মনে হবে যে বৃষ্টিটা বোধ হয় আমার যে কষ্ট সেই কষ্টের কারণে আকাশও কাঁদছে। আবার যদি আমার কোনো প্রিয়জনের সাথে ওই বৃষ্টির মুহূর্তে আমি বাইরে যাই, আমার ঘোরার কোনো দৃশ্য থাকে, আমার ওই দৃশ্য মনে পড়ে, তখন আমার মনে হবে কি বৃষ্টিতে আমার ওই প্রিয়জনকে নিয়ে আবার হয়তো ঘুরতে ইচ্ছা করবে, ভিজতে ইচ্ছা করবে। অর্থাৎ প্রকৃতি প্রকৃতির মতোই থাকে। মানব জীবন কি করে তার যে ঘটনাগুলো আছে জীবনের সেই ঘটনাগুলোর সঙ্গে প্রকৃতিকে মিলিয়ে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করে বা বাঁচার চেষ্টা করে। আমরা এই কবিতার মধ্যে সেম দেখব। বিষয়টা হচ্ছে এইখানে যে কবির আসলে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা কবির ছিল না। তিনি যেটা করেছেন নিজে নিজে অধ্যয়ন করে সাহিত্যে এসেছেন, সাহিত্য জগতে এসেছেন, সাহিত্য রচনা করার চেষ্টা করেছেন এবং এই ক্ষেত্রে তার প্রধান প্রেরণাদায়ক পুরুষ যিনি ছিলেন তিনি তার স্বামী। তিনি যখন মারা যান, এই মারা যাওয়ার যে কষ্ট বেদনা কবি কোনো মতেই আসলে ভুলতে পারছেন না। এখন কবিতার ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত কোনো একটা বিষয়কে নিয়ে যখন আমরা কবিতা রচনা করে থাকি তখন আসলে ওই বিষয়টাকে সরাসরি প্রকাশ করা হয় না, কোনো একটা কিছুর মধ্য দিয়ে প্রকাশ করা হয়। এই যে প্রকৃতির মধ্য দিয়ে কবি আসলে তার ওই যে বেদনা বিধুর স্মৃতি বা তার স্বামীর স্মৃতি এটা আসলে মনে করার চেষ্টা করেছেন। এই জায়গায় কবিতাতে আমরা দুটি ঋতুর পরিচয় পাবো, একটা হচ্ছে শীত আর একটা হচ্ছে বসন্ত। দেখো আমাদের যে প্রকৃতিতে 6টি ঋতু আসে, একটা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আমরা কিন্তু এই কবিতায় দুটি ঋতুর উল্লেখ পাবো, একটা হচ্ছে শীত তারপরে হচ্ছে বসন্ত। এখন প্রকৃতির যে নিয়ম সেই নিয়মেই প্রথমত শীত আসে, তারপরে আসে বসন্ত। এখন আমি যদি শীতকে ভুলতে না পারি তাহলে কিন্তু আমি বসন্তকে বরণ করে নিতে পারবো না। বরণ করে নেওয়ার বিষয় হচ্ছে দেখো যখন আমাদের দেশকে ভুলতে পারছেন না এই কারণে তিনি শীত ঋতুকেও ভুলতে পারছেন না। আর এই শীত ঋতুকে ভুলতে পারছেন না এই কারণে কিন্তু তিনি এই যে নতুন করে প্রকৃতিতে যে বসন্ত আসছে সেই বসন্তকে তিনি বরণ করে নিতে পারছেন না। এই বিষয়টা হচ্ছে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক এই কবিতায়। দ্বিতীয়ত হচ্ছে নাটকীয়তা। নাটকীয়তা এবং সংলাপ নির্ভর এই কবিতাটি, এই দুটি বিষয় আমি একসাথে আলোচনা করব। কবিতাটি যখন আমরা দেখব, তোমাদের যদি বই থাকে সামনে বইটা একটু দেখো। এই কবিতাটিতে আসলে পাঁচটি করে সংলাপ আছে। কবিতাটি এই পেজ আছে এবং এই পাশে আর একটা পেজ আছে। এই পেজে দেখো যে লাল কালি দিয়ে আমার ইন্ডিকেট করা আছে এই যে 5টি সংলাপ, এই 5টি সংলাপ আসলে কবি ভক্তের এবং ভিতরের যে সংলাপগুলো অর্থাৎ লাল কালির পাশে দেওয়া নাই এটা আসলে কবির সংলাপ। অর্থাৎ এই কবিতায় আমরা দেখব 5-10টি সংলাপ আছে। এই যে এটা হচ্ছে সংলাপ ধর্মী, অর্থাৎ সংলাপ কিভাবে হয় আমরা ন্যারেশন পড়েছি না, ন্যারেশনে কি থাকে আমরা বলি হি সাইড, তারপরে ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়, হি সাইড দ্যাট, তারপরে আমরা এইভাবে শেষ করি ইনভার্টেড কমা দিয়ে। এই কবিতায় আমরা দেখব ওইভাবে বিরাম চিহ্নের গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, অর্থাৎ প্রতিটি কমা, সেমিকলন, ইনভার্টেড কমা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই কবিতার ক্ষেত্রে, যেহেতু এটা সংলাপ ধর্মী কবিতা, সংলাপ নির্ভর রচনা আগেই বলেছি। নাটকীয়তা আরেকটা বৈশিষ্ট্য আছে, এই সংলাপের ভিতর দিয়ে কিন্তু আসলে নাটকীয়তা প্রকাশিত হয়েছে। নাটকীয়তা কোন সংলাপের ভিতর দিয়ে আমরা প্রকাশিত হয়েছে এখানে আমরা দেখব যে কবি যে সংলাপগুলো বলছেন, কবির যে চাহনি প্রথমত কিভাবে তিনি বলছেন, কিভাবে তাকাচ্ছেন, এর ভিতর দিয়ে আসলে নাটকীয়তা প্রকাশিত হয়েছে। এটা আসলে বলার বিষয় না, আমরা যখন এই কবিতাটি তোমাদের চোখের সামনে পড়তাম এর ভিতর দিয়ে আসলে নাটকীয়তার বিষয়টা তোমরা নির্দিষ্ট বা করতে পারতে বা বুঝতে পারতে। তারপরে যখন আমি কবিতার লাইনগুলো তোমাদেরকে বলবো বা পড়াবো তখন আসলে বলে দেব যে এই জায়গাগুলোতে আসলে নাটকীয়তা আছে। প্রথমত বলা হয়েছে এটা আসলে সংলাপধর্মী রচনা
এই কারণে সংলাপ সাধারণত নিজের সংলাপ খুব কম হয় কোনো কোনো রচনায়, সাধারণত দুজনের সংলাপ বা অনেকজনের সংলাপ থাকে, একে অপরের সংলাপের ভিতর দিয়ে কবিতাটি অগ্রসর হয়েছে। বা নাটকের ক্ষেত্রেও আমরা সাধারণত দেখতে পাই যে একজন সংলাপ একটা বলে, তার বিপরীতে আর একজন সংলাপ বলে, এভাবে একে অপরের সংলাপের ঘাত প্রতিঘাতে নাটকটা আসলে পরিণতির দিকে অগ্রসর হয়। এখানে আমরা দেখব দুজনের উপস্থিতি, যেহেতু সংলাপধর্মী কবিতাটি, দুজনের মধ্যে একজন হচ্ছে কবি ভক্ত আর একজন হচ্ছে কবি নিজেই। কবি ভক্ত হচ্ছে যিনি কবির কবিতা পড়তে পছন্দ করেন। যেমন আমাদেরও ব্যক্তিগত জীবনে অনেক কবি থাকতে পারেন যেগুলো আমাদের প্রিয়, যেমন হুমায়ুন আহমেদের লেখা অনেকের প্রিয়, জাফর ইকবাল স্যারের লেখা অনেকের প্রিয়। এখন ধরো কোনো বইমেলা এসেছে, 21শে বইমেলা, এখন অনেকে অপেক্ষা করে যে কখন এই জাফর ইকবাল স্যারের বই আসবে, বা আবার আমি হুমায়ুন আহমেদ স্যারকে অনেক পছন্দ করি, তার একটা বই কিনবো, বা প্রকৃতিতে বসন্ত আসবে, জাফর ইকবাল স্যার বসন্তকে নিয়ে কোনো একটা লেখা লিখেছেন কিনা, আমি সেই লেখাটা সংগ্রহ করব, এরকম কিন্তু অনেকের ইচ্ছা থাকে। তো এরকম আমাদের এই কবিতায় একজন কবি ভক্ত আছেন যিনি কবির কবিতা পড়তে পছন্দ করেন, কবিকে কবিতা লেখার জন্য অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেন। এই কবি ভক্ত কবিকে বারবার প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলো আমরা দেখব 5টি সংলাপে আছে, এবং কবিও এই ভক্তের সংলাপের বিপরীতে তার যে বক্তব্য সেটা দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ কি তার মনোভাব সেটাও বলার চেষ্টা করবেন। তোমাদের কাছে যদি বই থাকে তাহলে সরাসরি তোমরা বইয়ে চলে যাও, আমি বই থেকে কবিতার লাইনগুলো ধরে ধরে পড়ানোর চেষ্টা করব। এখন দেখো, প্রথমে বিরাম চিহ্ন দিয়ে শুরু হয়েছে। আমরা এর আগে তোমরা বিরাম চিহ্ন পড়েছ 8, 9, 10-এ যখন বাংলা সেকেন্ড পেপার পড়েছো, বিরাম চিহ্নের ব্যবহার ওইখানে নৈর্ব্যক্তিক হিসেবে পড়েছো, হয়তো অতটা গুরুত্বপূর্ণ দাওনি, কিন্তু কবিতার ক্ষেত্রে প্রতিটি বিরাম চিহ্ন, প্রতিটি শব্দ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে দেখো, যেহেতু সংলাপ ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, হে কবি, তারপরে কি আছে, একটা কমা আছে। এটা হচ্ছে হে কবি, মানে কবিকে সম্বোধন করছেন, সম্বোধন পদের পরে কমা বসে, এইখানে আমরা এর উল্লেখ দেখছি। এরপরে কবিভক্ত বলছে, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, প্রশ্ন করছে। এবং এটা যে সংলাপ, এই সংলাপটাকে দেখো ডাবল ইনভার্টেড কমা দিয়ে শেষ করা হয়েছে। অর্থাৎ কবিভক্ত কবিকে প্রশ্ন করছে, হে কবি, প্রকৃতিতে ফাল্গুন এসেছে, ফাল্গুন অর্থাৎ হচ্ছে ফাল্গুন মাস যখনই আসে তখনই প্রকৃতিতে আসলে বসন্ত আসে। এই কারণে বলছে যে এই যে প্রকৃতিতে বসন্ত এসেছে বা ফাল্গুন মাস এসেছে, তুমি কি এই বসন্তকে বা ফাল্গুন মাসকে তোমার বন্দনায় তুমি একে বরণ করে নিবে না? যেমন ধরো, প্রকৃতিতে যখন বৈশাখ আসে, বৈশাখকে বরণ করে নেওয়ার জন্য কি রবীন্দ্রনাথ লেখে নেয় যে এসো হে বৈশাখ, এসো এসো? এরকম যখন প্রকৃতিতে কোনো প্রকৃতির প্রাকৃতিক নিয়মের পরিবর্তনে যখন কোনো কিছু আসে, সেই গুলোকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু কবি, সাহিত্যিক, উপন্যাসিকেরা অনেকেই অনেক কিছু রচনা করেন। এই কারণে এই কবি ভক্ত কবিকে প্রশ্ন করছেন যে যেহেতু প্রকৃতিতে ফাল্গুন মাস এসেছে, অর্থাৎ ফাল্গুন মাস হচ্ছে বসন্তের নির্দেশক, এই কারণে এই বসন্তকে বরণ করে নেওয়ার জন্য কি তুমি কোনো কিছু রচনা করবে না? সেটা গান হতে পারে, কবিতা হতে পারে, কোনো বন্দনা গীতি বা স্তব হতে পারে। এই কারণে কবিভক্ত কবিকে প্রশ্ন করছেন। দেখো শেষে প্রশ্নসূচক চিহ্ন আছে। যেহেতু সংলাপধর্মী রচনা, কবিভক্ত বলছেন, এরপরে কে? নিশ্চয় কবি উত্তর দিবেন। তোমরা কি বুঝতে পারছো? এখন কবি উত্তর দিচ্ছেন, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দোয়ার গেছে খুলি। দেখো, এই যে স্নিগ্ধ আখি তুলে কথা বলছেন এবং বলছেন দক্ষিণ দোয়ার গেছে খুলি। দক্ষিণ দোয়ার বলতে প্রকৃতিতে যখন বসন্ত আসে তখন দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়, এটা বসন্তের অন্যতম একটা নির্দেশক। এরপর আমরা জানি প্রকৃতিতে যখন বসন্ত আসে তখন কোকিল তার যে কুহু স্বর, সেই স্বরে গান গায়। এবং আমি এর আগে বলেছিলাম কবিতাটির মধ্যে নাটকীয়তা আছে। নাটকীয়তা যে চরণগুলিতে আছে তার প্রথমত এই যে কহিল সে স্নিগ্ধ আখি তুলি, অর্থাৎ আমরা যদি ধরো নিচের দিকে কেউ চোখ আছে বা অধনিমিলিত অবস্থায় চোখ আছে, কোনো কেউ হঠাৎ করে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, আমি যে এই চোখটা তুলে কোনো কিছু বলি, এই যে চোখ বন্ধ এবং চোখ তোলা, এটার মধ্যে নাটকীয়তা। এরপরে আরও আছে নাটকীয়তার লাইনগুলো, সেগুলো আমি স্পষ্ট করে দেখে দেবো। এই যে নাটকীয়তা আসলে এর ভিতর দিয়েই আছে। এবং কবি আসলে জানেন না, কারণ কি জানেন না, ওই যে তার যে স্মৃতি, সেই স্মৃতিতে তিনি এতটাই মগ্ন যে প্রকৃতিতে যে পরিবর্তন, অর্থাৎ এই যে দক্ষিণ দিক থেকে যখন বাতাস প্রবাহিত হয়, বসন্ত ঋতু শুরু হয়,
এই ঋতুর আরও কিছু পরিবর্তিত নির্দেশকগুলো আছে প্রকৃতিতে, সেটা হচ্ছে বাতাবি লেবুর ফুল ফোটে, আমের মুকুল ফোটে, এবং দক্ষিণা সমীর অর্থাৎ দক্ষিণ দিক থেকে, সমীর অর্থ হচ্ছে বাতাস, দক্ষিণ দিক থেকে যে বাতাস প্রবাহিত হয় সেই বাতাস এই যে প্রকৃতিতে যে বিভিন্ন ফুল ফোটে এগুলোর গন্ধে আকুল হয়ে যায়। এগুলোর যখন এই প্রকৃতিতে এই পরিবর্তনগুলো আসে সেই পরিবর্তনগুলো কিন্তু আমরা সবাই বুঝতে পারি বা জানতে পারি, কিন্তু কবি আসলে তার বিগত যে দুঃখের স্মৃতি বা শীত ঋতু এর ভিতরের অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে ব্যক্তিগত জীবনে তার যে বেদনা বিধুর স্মৃতি, তার স্বামীর স্মৃতি, সেগুলো তিনি কোনো মতেই ভুলতে পারছেন না। এই কারণে তার চোখে আসলে এই পরিবর্তনগুলো, প্রকৃতিতে যে পরিবর্তনের সাড়া, সেটা তিনি আসলে কোনোভাবেই দেখতে পারছেন না বা বুঝতে পারছেন না। এরপরে আসলে কে কথা বলবে? প্রথমে কবি ভক্ত বলেছিল, এরপর কবি বলেছে, এরপর নিশ্চয়ই আবার কে বলবেন? কবি ভক্ত বলবেন। কবি ভক্ত আবার বলছেন, দেখো আবার সেই ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে কবি ভক্তের সংলাপ। বলছে, এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। অর্থাৎ কবি ভক্ত বলছে যে প্রকৃতিতে এই যে পরিবর্তন হয়েছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে, আমের মুকুল ফুটেছে, দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়ে বিভিন্ন ফুলের গন্ধে সে বাতাস আকুল হয়েছে, এই যে পরিবর্তনগুলো হয়েছে, এখনো কি তুমি এগুলো দেখনি? আরো বলছে, কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি। অর্থাৎ উন্মনা বলতে ধরো কি বোঝায়? আমি ক্লাস নিচ্ছি, তোমরা আমার কথা না শুনে এমনভাবে আছো বা অন্য মনস্ক হয়ে আছো। কবিও যে প্রকৃতির যে সারা পরিবর্তনের সেটাতে মনোযোগ না দিয়ে অন্য বিষয় নিয়ে তিনি চিন্তা করছেন, এই কারণে বলছে কেন তুমি এমন উন্মনা। আরেকটা হচ্ছে কোথা তব নব পুষ্প সাজ। এ কথা তব নব পুষ্প সাজ বলতে ফুলের সাজ, অর্থাৎ প্রকৃতিতে যখন বসন্ত এসেছে কবি আসলে এই ফুল দিয়ে নিজেকেও সাজাননি, নিজের ঘরও সাজাননি। আর একটা বিষয় আমরা এর ভিতর দিয়ে বুঝতে পারি যে কোনো নতুন গল্প, কবিতা, গান এগুলো রচনা করে তিনি আসলে বাংলা সাহিত্য ভাণ্ডারকেও পরিপূর্ণ করেননি। এই কারণে কবি ভক্ত এই প্রশ্ন জিজ্ঞাসা করছে কবিকে। এরপর কবি কি বলবেন? বলছে, কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাথার বাহিয়া। এই যে কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাথার বাহিয়া, অর্থাৎ আমরা প্রথমে বলেছিলাম কবিতাটির মধ্যে যে নাটকীয়তা আছে। প্রথমে তিনি বলছেন যে কহিল সে স্নিগ্ধ আখি তুলি, এই যে চোখ হয়তো অধনিমিলিত বা বন্ধ ছিল, স্নিগ্ধ আখি তুলে কথা বলছেন। পরবর্তীতে বলছেন কহিল সে সুদূরে চাহিয়া, এই যে চোখ প্রথমে তোলা, তারপরে হচ্ছে সুদূরের দিকে তাকানো, এর ভিতর দিয়ে আসলে নাটকীয়তা আছে। এবং বলছে অলোকের পাথার বাহিয়া, অলোক শব্দের অর্থ হচ্ছে দৃষ্টির অগোচরে। তোমরা যখন কবিতাগুলো পড়বে, কবিতার পাশে শব্দ অর্থগুলো আছে, শব্দ অর্থগুলো যখন স্পষ্টভাবে পড়ার চেষ্টা করবে তখন দেখবে যে কবিতার যে অর্থ আছে সেই অর্থগুলো আসলে সুস্পষ্টভাবে বোঝা যায়। অলোক শব্দের অর্থ হচ্ছে অলক্ষ্য বা দৃষ্টির অগোচরে, আর পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। এই যে বলছে যে অলোকের পাথার বাহিয়া, অর্থাৎ তার যে দৃষ্টি অধনিমিলিত ছিল, তারপরে সে যে স্নিগ্ধ আখি তুলে কথা বলছেন, এরপর দৃষ্টিটা আসলে বিস্তারিত করে সুদূরের দিকে তিনি দৃষ্টি দিচ্ছেন। এই যে এভাবে দৃষ্টি দেওয়ার অর্থ হচ্ছে তার যে ব্যক্তিগত জীবনের দুঃখটা ছিল সেটা আসলে সবার মাঝে বিস্তারিত করে দেওয়া। কবিতাটি সাধারণত যখন আমরা কবিতা পড়ি, কবিতার শব্দ, কবিতার প্রতিটি বাক্য, এর ভিতর দিয়ে আসলে ভিন্ন আর একটা তাৎপর্য বা অর্থ আমরা এর ভিতর থেকে যদি তুলে নিতে পারি বা বুঝতে পারি, তাহলে কবিতাটির যে প্রকৃত অর্থ সেটা আসলে আমরা বুঝতে পারবো। এবং কবি আরো প্রশ্ন করছেন যে তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে সে কি আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। অর্থাৎ বসন্ত ঋতু যখন প্রকৃতিতে আসে, প্রকৃতির বিভিন্ন পরিবর্তন হয়। এর আগে আমরা দেখেছি বাতাবি লেবুর ফুল ফোটে, আমের মুকুল ফোটে, দক্ষিণা সমীর গন্ধে গন্ধে আকুল হয়। এরপর আরও তিনি প্রশ্ন করেছেন বা প্রকৃতির যে পরিবর্তন আসে, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। অর্থাৎ যখন প্রকৃতিতে যে কোনো কিছু আসে, আগমনী গান দিয়ে আসলে আমরা তাকে বরণ করে নেই। যেমন হচ্ছে আমরা বৈশাখের কথা বলতে পারি বা রবীন্দ্রনাথের সেই গানের কথাই বলতে পারি যে এসো হে বৈশাখ, এসো এসো, এটাকেও আমরা একটা বৈশাখকে বরণ করে নেওয়ার জন্য আগমনী গান বলতে পারি। আর তরি তার এসেছে কি, তরিটা আসলে সমৃদ্ধির প্রতীক অনেক সময় ধরা হয়। যেমন ধরো কোনো জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছে, যখন তরিটা নিয়ে তীরে আসে তখন সে আসলে সুখ, সমৃদ্ধি, আশা, সম্ভাবনা অর্থাৎ পরিপূর্ণতার প্রতীক। এই যে তরি,
এই তরিটা আসলে এই বসন্ত প্রকৃতিতে যে বসন্ত এসেছে, এই বসন্তকে আসলে পরিপূর্ণ করে প্রকৃতির যে পরিবর্তনগুলো বা উপকরণগুলো সেগুলো নিয়ে পরিপূর্ণভাবে এসেছে কিনা সেই অর্থে তিনি তাকে বলার চেষ্টা করছেন। এবং এই জন্য বলছেন যে তরি তার এসেছে কি। এরপর তিনি আবার বলছেন, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এই যে ডেকেছে কি সে আমারে, এর অর্থ হচ্ছে যে প্রকৃতিতে যখন পরিবর্তনগুলো আসে, এই পরিবর্তনগুলো কিন্তু প্রকৃতি মানুষকে আসলে ডাকে না, প্রকৃতি প্রকৃতির মতোই থাকে, মানব মন সেই প্রকৃতিকে আসলে সাড়া দেয় বা সাড়া দেওয়ার চেষ্টা করে। এরপরে তিনি বলছেন যে শুনি নাই রাখিনি সন্ধান, অর্থাৎ প্রকৃতি সে কি আমাকে ডেকেছিল, আমি আসলে শুনি নাই এবং সন্ধানও রাখিনি। এই সন্ধান না রাখার কারণ হচ্ছে যে কবি আসলে তার যে বেদনা বিধুর স্মৃতি, তার ব্যক্তিগত জীবনের যে স্মৃতি, সেই স্মৃতিকে তিনি আসলে ভুলে থাকতে পারছেন না, এই কারণে তিনি সাড়া জাগাচ্ছেন না এবং বলছেন রাখিনি সন্ধান। এরপরে আবার নিশ্চয়ই কে বলবেন, কবি বলেছেন। এরপর আবার কবি ভক্ত বলবেন। কবি ভক্ত আবার প্রশ্ন করছেন, কহিলাম ওগো কবি, রচিয়া লহ না আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। অর্থাৎ বলছে ঠিক আছে, এই যে প্রকৃতিতে বসন্ত এসেছে, তোমাকে ডেকেছে কি না তুমি জানো না, সন্ধানও রাখেনি, ঠিক আছে, তুমি এখন এই নতুন করে আজ কোনো একটা গীতি রচনা করে নাও বসন্তকে বরণ করে নেওয়ার জন্য। তোমার কণ্ঠে আসলে আমি বসন্ত বন্দনা শুনতে চাই। অর্থাৎ আমাদেরও যখন কোনো প্রিয় কবি থাকে, সেই প্রিয় কবি কোনো কিছুকে নিয়ে কোনো কিছু রচনা করবেন, এটা আসলে আমরা পড়তে চাই বা আমরা আগ্রহী অপেক্ষা করে থাকি যে এই বিষয় নিয়ে আসলে কোনো লেখক, আমার যে প্রিয় লেখকগুলো আছে সেই লেখকগুলো কোনো কিছু আসলে রচনা করবেন কিনা। এই জন্য বলছেন যে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনিয়ে মোর মিনতি, অর্থাৎ আমি মিনতি করছি তুমি এই বসন্তকে বরণ করে নেওয়ার জন্য কোনো একটা গীত, গান, কবিতা এগুলো রচনা করো। এরপর নিশ্চয় আবার কে বলবেন, কবি বলছেন, কহিল সে মৃদু মধু স্বরে। এর আগে কিন্তু তিনি স্নিগ্ধ আঁখি তুলে কথা বলছেন, এরপর তিনি কথা বলছেন সুদূরের দিকে চাহিয়া, এরপরে তিনি মৃদু মধু স্বরে কথা বলছেন যে নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তের আনি। এবং এই যে যে স্নিগ্ধ আঁখি তুলে কথা বলা, মৃদু মধুস্বরে কথা বলা, অলোকের দৃষ্টির অগোচরে তাকিয়ে সুদূরের দিকে তাকিয়ে কথা বলা, এই যে পরম হেলায় কথা বলা, এগুলোর ভিতর দিয়ে আসলে এই কবিতাটির ভিতরে নাটকীয়তা আমরা স্পষ্টভাবে দেখি। বলছে কহিল সে পরম হেলায় বৃথা কেন, অর্থাৎ বৃথা হয়নি, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনে কি ঋতুরাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। এই প্রত্যেকটাই কিন্তু প্রশ্ন, অর্থাৎ কবি জানেন না, তারপরেও প্রকৃতিতে বসন্ত এসেছে, তারপরেও তিনি বলছেন এই বসন্তে প্রকৃতির যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলো কি ঘটেনি। বলছে ফুল কি ফোটেনি শাখে, অর্থাৎ বৃথা কেন হবে, আমি প্রকৃতিতে বসন্ত এসেছে তাকে বরণ করে নেওয়ার জন্য কোনো বন্দনা গীতি রচনা করিনি, এই কারণে যে বৃথা হবে তা তো না, প্রকৃতিতে তো আসলে ফুল ফুটেছে। বলছে ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভিনী কি ঋতুরাজন, ঋতুরাজে আসলে কে, বসন্ত। পুষ্পারতি হচ্ছে ফুলের নিবেদন, অর্থাৎ ওই যে যখন হিন্দু ধর্মাবলম্বী পূজা করে তখন দু হাতে যে অঞ্জলি দিয়ে যে দেবতার সামনে নিবেদন করে, ওটাকে আমরা কল্পনা করতে পারি। বলছে মাধবী কুড়ির বুকে গন্ধ নাই, অর্থাৎ মাধবী লতার যে ফুল তার বুকে বসন্তের যে ঋতু, সেই ঋতুতে তার বুকে গন্ধ আসে, অর্থাৎ ফুলের যে সুবাস সেটা কি আসেনি, করে নাই অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ হচ্ছে উপহার, অর্থাৎ প্রকৃতিতে এই যে পরিবর্তনগুলো হয়, আমের মুকুল হয়, বাতাবি লেবুর ফুল ফোটে, দক্ষিণাসমের গন্ধে গন্ধে আকুল হয়, তারপরে হচ্ছে এই যে ফুল ফোটে, মাধবী কুড়ির ফুল ফুটে তার বুকে সুবাস আসে, সব কিছু মিলেই প্রকৃতি আসলে এই বসন্তকে অনেক কিছু উপহার দেয়। করছে এগুলো কি হয়নি, প্রত্যেকটাই কিন্তু তিনি প্রশ্ন করছেন। তারপরে কবি ভক্ত আবার বলছেন, হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা। বলছে হোক, প্রকৃতির যে স্বাভাবিক নিয়ম সেই নিয়মে বসন্তের কারণে প্রকৃতিতে অনেক পরিবর্তন হয়েছে, তারপরে তুমি কেন আসলে এই তীব্র বিমুখ আছো এই প্রকৃতির প্রতি, এই বসন্তকে নিয়ে তুমি তোমার কেন এত বিরূপতা, কেন এত তুমি বিমুখ। এরপরে আবার কি বলছেন, উপেক্ষায় ঋতুরাজে
কেন কবি দাও তুমি ব্যথা, অর্থাৎ ঋতুরাজ যে বসন্ত প্রকৃতিতে এসেছে তাকে উপেক্ষা করে কেন তুমি আসলে তাকে ব্যথা দিচ্ছ। অর্থাৎ কবিরা সাধারণত সাধারণ মানুষ যেভাবে প্রকৃতির যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলোকে যেভাবে উদযাপন করে, কবিরা সাধারণত একটু অন্যরকমভাবে এটাকে উদযাপন করার চেষ্টা করে। তারা সাধারণত সুনির্দিষ্ট তাদের যে মতামত থাকে, চিন্তা থাকে, ভাবনা থাকে, সেগুলোকে নিয়ে আসলে তারা কবিতা রচনা করে, গান রচনা করে, গল্প রচনা করে সেগুলোকে আসলে উদযাপন করার চেষ্টা করেন। এই কবিকেও দেখব তিনি হয়তো করতে পারতেন, কিন্তু তিনি তার ব্যক্তিগত জীবনের স্মৃতি বা বেদনা নিয়ে এতটাই মগ্ন যে পরিবর্তনের যে সারা প্রকৃতিতে সেটা থেকে তিনি লক্ষ্য করছেন না এবং তিনি আসলে জানেন না, যার কারণে অনেক প্রশ্ন করছেন কবি ভক্তকে। এরপর তিনি বলছেন, কহিল সে কাছে সরে আসে, অর্থাৎ প্রথমে বলছেন স্নিগ্ধ আখি তুলে কথা, তারপরে তিনি অলখের পাথার বাহিয়া দৃষ্টি দিয়ে কথা বলছেন, এরপর মৃদু মধুস্বরে কথা বলছেন, এরপরে পরম হেলায় কথা বলছেন, এরপরে তিনি কাছে সরে এসে কথা বলছেন। এই যে পাঁচটি বিষয়, এই পাঁচটি বিষয়ের মধ্যে আসলে এই কবিতার যে নাটকীয়তা, সংলাপের ভিতরে যে নাটকীয়তা, এগুলো আসলে স্পষ্ট হয়েছে। কাছে এসে কি বলছেন, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এই যে কুহেলি উত্তরী, কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। এই যে কুয়াশার চাদর মুড়ি দিয়ে মাঘের সন্ন্যাসী, এটাকে আসলে শীত ঋতুকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। বলছে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত ঋতু আসলে চলে গিয়েছে পুষ্পশূন্য দিগন্তের পথে এবং রিক্ত হস্তে মানে খালি হাতে। এই কারণে তাহারই মনে পড়ছে, অর্থাৎ ওই শীত ঋতুকে বারবার মনে পড়ছে, এই কারণে তাকে কোনো মতেই ভুলতে পারছেন না। দেখো, প্রকৃতিতে যখন প্রথমে আসে শীত, তারপরে কিন্তু বসন্ত। প্রকৃতিতে যখন শীত আসে তখন আমরা প্রকৃতির কোন পরিবর্তনগুলো দেখি, যে চারিদিকে কুয়াশা থাকে, কুয়াশার একেবারে গাছপালা সব কিছু ঢেকে থাকে, তারপরে শীত ঋতুতে গাছের পাতা ঝরে একেবারে শূন্য হয়ে পড়ে, চারিদিকে ধুলায় ধুধু করে, অর্থাৎ এই যে রিক্ত শূন্যতা, এসব কিছুর প্রতীক হচ্ছে শীত ঋতু। এই শীতের পরে যখন প্রকৃতিতে বসন্ত আসে তখন প্রকৃতির যে বিভিন্ন উপাদান আছে সেই উপাদানগুলো দিয়ে কিন্তু প্রকৃতিকে একেবারে পরিপূর্ণ করে দিয়ে যায় এই বসন্ত ঋতুটা। আর কবি কি করছেন, ওই যে শীত ঋতু, শূন্যতা রিক্ততার যে প্রতীক শীত ঋতু, তিনি তাকে কোনোভাবেই ভুলতে পারছেন না। এই জন্য বলছেন যে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, অর্থাৎ ওই যে শীত ঋতুকে তিনি কোনোভাবেই ভুলতে পারছেন না, এই কারণে তিনি বসন্তকে বরণ করে নিতে পারছেন না। এখানে কিন্তু কোনো জায়গায় স্পষ্ট করে উল্লেখ নেই যে তিনি তার যে স্বামী, যে কাব্য প্রেরণার দায়ক পুরুষ, কাব্য রচনার জন্য যিনি প্রেরণা জুগিয়েছেন, তাকে তিনি ভুলতে পারছেন না, এটা কিন্তু কোনোভাবেই স্পষ্ট করে উল্লেখ নেই। কিন্তু আমরা এই যে শীত ঋতু, এটার সাথে তার ব্যক্তিগত জীবনের স্মৃতিটাকে আসলে অনেকটা মেলানোর চেষ্টা করি বা মিলিয়ে দেখি, বা এটাই হচ্ছে বাস্তব। যেহেতু আমরা কবিতায় একটি শব্দের মধ্যে দিয়ে অন্য আরেকটি অর্থ খোঁজার চেষ্টা করি, যেখানে কবিতাটির সার্থকতা থাকে, এইখানেই আসলে আমরা বলতে পারি যে ওই যে কবিতার সাথে তার যে মানব মনের সম্পর্ক, এই যে তিনি বলছেন কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, অর্থাৎ তার স্বামী, তিনি যে তাকে ছেড়ে চলে গিয়েছেন, এই যে তার যে রিক্ততার স্মৃতি, বেদনার স্মৃতি, এটাকে তিনি আসলে শীত ঋতুর সঙ্গে তুলনা করছেন। এই কারণে তিনি বলছেন তাহারেই পরে মনে, অর্থাৎ সেই শীত ঋতু হোক আর তার স্বামীকেই হোক, তিনি বলছেন তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, অর্থাৎ তাকে কোনো মতেই তিনি ভুলতে পারছেন না। এই কারণে প্রকৃতিতে যে এই যে বসন্ত এসেছে, প্রকৃতির যে পরিবর্তনগুলো এসেছে, এই পরিবর্তনগুলোকে তিনি কোনো মতেই ভুলতে পারছেন না। এই পরিবর্তনগুলোকে তিনি কোনো মতেই আসলে মনের যে সারা, কবিতা রচনা করার জন্য তার যে মন মানসিকতা, এটাকে তিনি কোনোভাবে মেনে নিতে পারছেন না। তার কারণ হচ্ছে ওই শীত ঋতুকে তিনি কোনোভাবেই ভুলতে পারছেন না। এই হচ্ছে আমাদের কবিতাটি। এরপরে কবিতাটি তোমরা আস্তে আস্তে প্রতিটি লাইন পড়ার চেষ্টা করবে। কবিতাটির পাশে কিন্তু শব্দ অর্থ আছে, এই শব্দ অর্থগুলো একটু করে এক একটা করে প্রতিটা শব্দের অর্থ বোঝার চেষ্টা করবে। এবং এরপরে আমরা যেটা দেখি যে পাঠ পরিচিতি বলে একটা অংশ আছে, এই পাঠ পরিচিতি অংশটা তোমরা অল্প করে স্পষ্ট করে করে বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে যে কবিতাটির যে মূল অর্থ বা মূল তাৎপর্য, বা যেটা আমরা বলার চেষ্টা করেছি প্রকৃতি ও মানব মনের যে সম্পর্ক, অর্থাৎ কবিতার মধ্যে যেটা আছে
তার ব্যক্তিগত জীবনের সাথে যে মিলগুলো আছে সেই মিলগুলোর বিষয় তোমরা বোঝার চেষ্টা করবে। তাহলে হয়তো কবিতাটির যে মূল অর্থ, সুন্দর যে অর্থ, সেটা তোমরা অনুধাবন করতে পারবে। এভাবে তোমরা বাসায় একটু পড়ার চেষ্টা করো। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আমরা মুখোমুখি দেখা হবে, তখন যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, বা যদি আবারও সমস্যা থাকে এই কবিতাটি নিয়ে আবার আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।